সরাসরি কোনো কথা না বলে চলে যাবো আপনার ভাইয়ের কাছে এবং আপনার ভাইয়ের কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করবো এটি আমি নিজেই সংগ্রহ করেছি। এটি আমাদের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার খানখানাপুর গ্রামে ঘটেছে একটি ঘটনা। ঘটনাটির সময় 1992 সাল। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে সাহেব আলী। এই নামেই উনি মানে সবাই ওই এলাকায় তাকে চিনতেন। তো ওনার সাহেব আলী নর্মালি উনি একজন কৃষক ছিলেন এবং ওনার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে রাতের বেলা উনি ওই টর্চ লাইট নিয়ে, এবং আমাদের স্থানীয় ভাষায় এটাকে টেটা বলে, ওই টেটা দিয়ে উনি মাছ ধরতে যেতেন, মাছ শিকারে যেতেন আর কি। তো যখন মাছ শিকারে যেতেন তখন ওনার সাথে বেশ কিছু জিনিস সাথে নিয়ে যেতেন। কখনো কখনো দেখা যাচ্ছে যে ওই বাম মাছ উনি শিকার করতেন। অনেক সময় বাম মাছ গর্তের মধ্যে থাকে, তো একটা নির্দিষ্ট কৌশলে সেই মাছগুলো শিকার করতে হয়। মানে উনি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েই বের হতেন সাধারণত রাতের বেলা। তো ভোরের দিকে আবার ফিরে আসতেন, তো ঘন্টা 4-5 ঘুমাতেন, আবার উনি মাঠে চলে যেতেন। এটা ছিল তার একটা দৈনন্দিন একটা রুটিন। স্পেশালি বর্ষাকালে উনি এই রুটিনটা ফলো করতেন। তো ওনার স্বভাব অনুযায়ী একদিন উনি বর্ষাকালে রাতের বেলা বের হয়েছেন মাছ ধরার জন্য। তো উনি যখন রাসেল একটু বলে রাখা ভালো যে খানখানাপুরের থেকে কিন্তু পদ্মা নদী খুব বেশি দূরে নয়। তো বেশি দূরে না থাকার কারণে বর্ষাকালে দেখা যাচ্ছে যে ওই নদীর পানিগুলো মানে একটু বেড়ে যাওয়ার কারণে এমনিতেই আশেপাশে মানে যে সমস্ত নালাগুলো আছে সেগুলোতে পানি ঢুকে পড়ে এবং বেশ মাছও সেখানে পাওয়া যায়। ওই সময়টা বেশ মানে মাছ শিকারের ওই জায়গাটাতে মানে ভালো একটা মৌসুম আর কি। তো উনি যখন রাত্রিবেলা যেদিন বের হয়েছেন, বের হওয়ার পরে উনি একটা গর্ত ফলো করলেন, যে উনি চিন্তা করেন এই গর্তের মধ্যে একটু চেষ্টা করে দেখি কোনো মাছ বা বাম মাছ আছে কিনা। তো উনি চেষ্টা করছিলেন। উনি প্রথমে মানে যারা, আমি যদিও রাসেল ভাই এই টাইপের মাছ ধরা কখনো দেখি নাই, তো আমি যতটুকু শুনেছি আর কি, যে ওই বাম মাছ ধরার জন্য গর্তের মধ্যে বড়শিতে কোনো খাবার দিয়ে ভিতরের দিকে ছুড়ে দিতে হয়। তখন মাছ ওটা খেলে পারে, ওরা আস্তে আস্তে ওইটা নাকি নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে, তখন আবার আস্তে আস্তে টেনে টেনে মাছটাকে বের করে নিয়ে আসতে হয়। এটা নাকি প্রক্রিয়া আর কি। তো উনি খেয়াল করছিলেন যে উনি এক গর্তের মধ্যে ওই বড়শির সাথে উনি খাবার দিয়ে যখন গর্তের ভিতরে ফেলে দিলেন, তো সাধারণত ভিতরে মাছ থাকলে মাছ ওটা খেয়ে ফেলে সাথে সাথে। তো উনি ফলো করলেন সেটা হচ্ছে যে এটা ভিতরে দেওয়ার সাথে সাথে মনে হলো ভেতর থেকে কে যেন ওই বড়শিটা ছুঁড়ে আবার বাইরে ফেলে দিল। তো উনি তো খুব অবাক হলেন, কি ব্যাপার, এইরকম ঘটনা তো আমার লাইফে কখনো দেখিনি, যে গর্তের ভিতরে আমি বড়শি দিলাম অথচ সেটা আবার বাইরে ছুলে ফেলে দিল। ভিতরে গর্তের মধ্যে আবার পানি আছে, তো এটা কি কারণে হতে পারে উনি কিছুতেই বুঝতে পারছিলেন না। তো উনি চিন্তা করলেন যে এখানে নিশ্চয়ই মাছ আছে, বা উনি বেশ একটু অ্যাস্ট্রোনিস্ট হলেন, চিন্তা করলেন নিশ্চয়ই এখানে বড় মাছ আছে বা কিছু একটা আছে, যে কোনো ভাবে এখানে আমাকে মাছটা ধরতেই হবে। উনি বারবার ট্রাই করছিলেন, বারবার যতবারই ফেলেন ততবারই উনি এটা মানে এই করে আর কি, বারবার ওই বড়শিটা বাইরে চলে আসছিল। তো হঠাৎ এক সময় উনি বড়শিতে টান অনুভব করলেন। তখন উনি দেখলেন যে হ্যাঁ, এইবার মনে হয় ভেতরে থাকা মাছটা হয়তো ওইটা খেয়ে ফেলেছে। তখন উনি বেশ টানতে থাকেন মাছটাকে বাইরে নিয়ে এসে, কিন্তু অনেক টানাটানি করার পরেও ওনার মানে শরীরের সমস্ত শক্তি দিয়ে উনি সেটা পেরে ওঠে না। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু সকাল হয়ে যাচ্ছে, তো এখন থাক। উনি একটা শক্ত একটা মানে লাঠি বা ইটের সাথে উনি ওই ইটা বেঁধে রেখেছিলেন, মানে সুতোটা বেঁধে রেখেছিলেন, যাতে করে ওই বড় যে লাঠিটা সেটা তো গর্তের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারবে না, মানে আড়াআড়ি করে রেখে দিয়েছিলেন, যাতে করে ওইটা সকালে আবার লোকজন নিয়ে এসে গর্তটা আর একটু চওড়া করে ভিতরে মাছটাকে বের করা যায়। কিন্তু রাসেল ভাই উনি সকালবেলা আবার বাসায় গিয়ে যখন লোকটোক নিয়ে আসছেন, এসে দেখেন যে সবকিছুই ঠিক আছে, লাঠির জায়গায় আছে, কিন্তু সুতোটা ছেঁড়া। তো এটা উনি একদম স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা একদম নর্মাল ব্যাপার, হয়তো বা মাছ টানাটানি করে সুতো ছেড়ে চলে গেছে। এটা উনি একদম অ্যাজ ইউজুয়াল হিসাবে নিয়েছেন। এটা নিয়ে উনি অন্য কোনো চিন্তাও ওনার মাথায় আনেন নাই। কিন্তু এর রাসেল ভাই 2-3 দিন পরে ওনার একটা সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে যে ওনার ডান হাতে মানে একটা ঘায়ের মতো দেখা যায়, এবং মাত্র কয়েকদিনের মধ্যে সমস্ত হাতে সেটা ছড়িয়ে পড়ে। এবং উনি যখন ডাক্তার দেখাতে যান, ডাক্তার বলেন যে আপনার হাতের যে অবস্থা, এখন যদি কোনোই থেকে এটা কেটে না ফেলা হয় তো তাহলে সমস্ত শরীর আস্তে আস্তে ধরে যাবে। তখন হ্যাঁ, ডাক্তার পরামর্শ দেয়। এখন সবাই জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো, বলে আপনার হাতে পয়জন লেগেছিল। এখন উনি বলে যে কিভাবে লাগলো আমি তো ঠিক বুঝতে পারছি না, এই কয়েকদিনের মধ্যেই লেগে গেল। এখন মানে অন্য লোকরা বলে যে তুমি দেখি তো রাতের বেলা মাছ টাছ ধরো, অনেক সময় লেগে যেতেও পারে। তো যাকে এই বিষয়টা নিয়ে কেউ অতটা মাথা ঘামাইও নাই আসলে। তো ওনার রাসেল ভাই ডান হাতের কোনোই থেকে কেটে ফেলতে হয় আর কি। এরপরে মোটামুটি 4-5 মাস উনি মানে ওইভাবে কোনো কাজ করতে পারেন না, তারপর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে ওঠেন আর কি।
তখন ওনার শুধু বাম হাত ছিল এবং ওইভাবেই উনি কৃষি কাজগুলো করতেন। তো এর মধ্যে রাসেল ভাই ওই সময় বর্ষাকাল শেষ হয়ে যায়, পরবর্তীতে আস্তে আস্তে শীতকাল আসে। তো শীতকাল আসার পরে উনি মানে ওনার বাসার একদম পাশেই একটা ডোবা ছিল এবং পানি খুব কম ছিল সেখানে, একদম মানে নর্মাল একটা ডোবা আর কি। তো উনি রাতের বেলা হঠাৎ মানে একদিন রাতের বেলা মানে উনি শুনছিলেন যে ডোবার মধ্যে মানে পানির মধ্যে খুব মানে খলখল শব্দ হচ্ছে, মানে বড় টাইপের মাছ যদি মাঝে মাঝে পানি নাড়াচাড়া দিলে যেরকম শব্দ হয় ঠিক ওরকম শব্দ। যেহেতু উনি মাছ টাছ ধরতেন, এই শব্দগুলোর সঙ্গে উনি পরিচিত ছিলেন। তো উনি চিন্তা করলেন যে এইখানে ডোবার মধ্যে তো মাছ আসার কোনো সম্ভাবনা নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু গ্রামীণ পরিবেশ, অনেক সময় বড় বড় গুই সাপ থাকে, সেগুলো হয়তো বা ব্যাঙ ধরার জন্য চলে আসতে পারে এখানে, এটাই হতে পারে। তো উনি এই বিষয়গুলো এইভাবেই উনি নিয়েছেন। তারপরে এরকম রাসেল ভাই প্রতিদিনই কিন্তু একটা নির্দিষ্ট সময় সেটা হতো, উনি এটা খেয়াল করতেন যে প্রায় রাত 1টা বা 1:30 বা 2টার দিকে এরকম শব্দটা হতো এবং বেশ খানিকক্ষণ শব্দ হওয়ার পরে আর এই শব্দটা হতো না। তো উনি একদিন চিন্তা করলেন যে আসলে এই জিনিসটা কি, আমি একটু দেখি। তো একদিন রাতের বেলা রাসেল ভাই উনি যখন এই শব্দটি শোনেন, উনি তখন টর্চ লাইট নিয়ে বের হন। মানে এমনি স্বাভাবিকভাবে, ওটা যে কোনো মাছ বা কিছু এইটা তাকে ধরবে বা মারবে এই টাইপের কোনো উদ্দেশ্য সেখানে ছিল না। তো উনি যখন বের হন, বের হওয়ার পর উনি ওই সময় শীত ছিল, শীতের সময় মানে জ্যোৎস্না রাত ছিল। তো উনি টর্চ নিয়ে বের হয়েছেন। তো উনি যখন ওনার ওই বাসার পাশে ডোবার কাছে গিয়েছেন, তো যাওয়ার পর উনি দেখছেন যে ওখানে যাওয়ার পর যখন টর্চ লাইট জ্বালিয়েছেন, তাকে টর্চ লাইটটা কোনো কারণে জ্বলছে না। তো উনি খুব মানে অবাক হন যে কেবল তো আমি একটু টেস্ট করে নিয়ে আসলাম, টর্চ লাইটটা জ্বলছে কিন্তু হঠাৎ করে জ্বলছে না কেন, হতে পারে কোনো সমস্যা হতেই পারে। তো উনি চাঁদের আলোতে স্পষ্ট লক্ষ্য করলেন যে ওই ডোবার মধ্যে মনে হচ্ছে যে 2 হাত বা 2 পা আছে এমন একটা প্রাণী ওই ডোবার মধ্যে সাঁতার কাটছে এবং পানি নড়াচড়া করছে। তো উনি যদিও এরকম মানে রাতের বেলা দেখে মনে হচ্ছিল, উনি চিন্তা করলেন এটা আসলে বড় কোনো মাছ হয়তো বা হবে, কোনো কারণে বর্ষার সময় অনেক সময় দেখা যায় এক পুকুরের মাছ আর যেটা চলে আসে এমনি মানে ডাঙার উপর দিয়ে, এরকম কিন্তু হয় না স্যার ভাই, আমরা অনেক সময় দেখেছি এটা বর্ষাকালে এরকম মাছ উঠে আসে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো উনি চিন্তা করেন হয়তো এরকম কোনো কারণে চলে আসছিল, তো এইটা হয়তো এরকম হতে পারে রাতের বেলা, এটা এরকম ই করে। তো উনি ওই রাতের বেলা রাসেল ভাই আর কোনো চিন্তা ভাবনা করেন না, উনি বাসায় গিয়ে শুয়ে পড়েন। চিন্তা করেন কালকে রাতের বেলা আবার বা দিনের বেলা আমি একটু ট্রাই করবো। কিন্তু দিনের বেলা অনেক খোঁজাখুঁজি চেষ্টা করেন, দেখে যে না এরকম কোনো মাছের কোনো অস্তিত্বই নেই সেখানে। কিন্তু রাতের বেলা রাসেল ভাই যখন আবার ওই ধরনের শব্দটা হয়েছিল, তখন উনি ওই ট্যাটা নিয়ে বের হন, যেটা উনি সাধারণত মাছ শিকার করতেন যেটা দিয়ে। তো এটা নিয়ে বের হওয়ার পর উনি যখন দেখলেন যে ওই সত্যি রাতের বেলা গত রাত্রে উনি যেটা দেখেছিলেন আর কি ওরকম একটা জিনিস ওর মধ্যে সাঁতার কাটছে, উনি ওনার ট্যাটাটা ছুঁড়ে মারেন। কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয় এবং উনি একটা বিষয় খেয়াল করেন যে ওই জিনিসটা আস্তে আস্তে পুকুর মানে পানি থেকে ডাঙার উপর উঠে আসে এবং উঠে এসে ঠিক মানুষের মতো হাঁটতে হাঁটতে পুকুরের আরেক পাশে চলে যায় এবং আস্তে আস্তে মিলিয়ে যায়। তো উনি রাসেল ভাই এই জিনিসটা দেখে থেকে ওনার মানে ওয়াইফ বাসায় ফিরে আসছে, সেদিন থেকে জানালায় কালো রঙের একটি বেড়াল বসে থাকতো। প্রথমে এরকম কালো রঙের বেড়াল উনি দেখতেন যে বসে আছে, দেখা যাচ্ছে যে মানে তাড়িয়ে দিলে পারেও কিছুক্ষণ পরে দেখার আবার চলে আসতো। তো এভাবে হচ্ছে কি ওনারা দেখতে দেখতে বিষয়টা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, তখন আর পরে আর ভয় পেতেন না। এইভাবে রাসেল ভাই মাসখানেক যাওয়ার পর থেকে নতুন আর একটা উপদ্রব সৃষ্টি হয়। এখন আর কালো বিড়াল নয়, এখন দেখে মানে হাজবেন্ড ওয়াইফ দুইজনই দেখে যে জানালার ভিতর দিয়ে একদম ছোট বামন আকৃতির একটা মানুষ ঢুকে আসছে, মানে ঘরের মধ্যে ঢুকে পড়ছে। এটা দেখতো, কিন্তু তার কিছুদিন পর আর হাজবেন্ড আর এটা দেখতো না, শুধু ওয়াইফ দেখতো। ওয়াইফ বলতো ওই যে দেখো আসতেছে, মানে এই যে এখন এখানে আছে এরকম। তার আর যখনই ওই বামন রূপী ওই জিনিসটাকে দেখতো তার ওয়াইফ উনি খুব ভয় পেতেন, মারাত্মক ভয় পেতেন। এবং আরো অদ্ভুত রাসেল ভাই যে ওই বামন রূপী জিনিসটা মানে সে কি করতো একদম বাচ্চার মতো, মানে তার ওয়াইফের ভাষ্য অনুযায়ী একবার শুধু ওই ভাইয়া দেখেছে সেটা একদম বাচ্চার মতো দেখা যায়, কিন্তু চেহারায় দেখা যাচ্ছে সেটা বয়স্ক, কিন্তু আকার আকৃতি একদম একটা ছোট 1.5 থেকে 2 বছর বয়সী একটা বাচ্চার যতটুকু হাইট হয় ততটুকু। তো ওই আপু যখন শুয়ে থাকতেন তখন ওই আপুর ভাষ্য অনুযায়ী ঠিক ওই বামন ওই জিনিসটা এসে ওনার বুকের উপর বসে থাকতো এবং যখনই বসতো তখন উনি ওনার হাত পা কিচ্ছু নাড়াতে পারতেন না, একদম অলস হয়ে যেত, কিছুই নাড়াতে পারতেন না হাত পা। এইভাবে ওনার রাত কেটে যেত। তো কোনোভাবেই রাসেল ভাই এই সমস্যার সমাধান হচ্ছিল না। পরবর্তীতে এসে ওই মেয়ের যেই পরিবার এসে ওই ছেলের কাছে এসে বলে, মানে মেয়ের হাজবেন্ডের কাছে এসে বলে যে আসলে এখন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা আমরাই সৃষ্টি করেছি, এটা
আমরা বুঝতে পারি নাই যে এই পর্যায়ে যাবে। তো আমরা তোমার কাছে সিরিয়াস তারা চিন্তা করছে হয়তো ফিরে চলে যাবে, তাহলে মেয়েকে হয়তো আরেকটা ভালো জায়গা নিয়ে দেবেন, জাস্ট এই সিম্পলি এই চিন্তাটা করেছেন, বড় ক্ষতি করার চিন্তা ভাবনা চিন্তাটা করেনি, ভয় পাওয়ানোর চেষ্টা ছিল হয়তো, এরকমটাই ছিল। হ্যাঁ, তখন রাসেল ভাই এই মেয়ের বাবা ঠিক সেই রাঙামাটির সেই যে আদিবাসী সম্প্রদায় সেই বামন ঠাকুরের কাছে আবার যান, গিয়ে বলেন যে গুরুজি এই এখন তো আমরা এটা চাই না, আপনি মেয়েকে সুস্থ করার ব্যবস্থা করেন, এখন তো সে আর কোনোভাবেই মানে সুস্থ না, এখন সে মানে হাফ অ্যাবনর্মাল হয়ে গেছে। এবং আসলে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে একটা মানে ওই আপু কথা বলতেন না, স্বাভাবিকভাবে কথা বলতে হঠাৎ করে ওনার গলা দিয়ে রক্ত বের হয়ে আসতো, নাক দিয়ে রক্ত বের হয়ে আসতো, এবং ডাক্তাররা অনেক ট্রিটমেন্ট করেছে কিন্তু কোনো লাভ হয়নি, সমাধান হয়নি। তখন ওনার ওই মেয়ের বাবা মা যখন দেখেন যে মেয়ের অবস্থা খুব খারাপ এবং মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তখনই আসলে ওনারা নিজেরা আবার সেই জায়গায় যান, গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করেন ওই আদিবাসী সম্প্রদায়ের ওই তান্ত্রিককে। তখন উনি বিষয়টা বলেন, আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করা যায়, কারণ তোমাদের জন্যই তো আমি ওই বামন রূপী ওই জিনটাকে চালান করেছিলাম। এখন রাসেল ভাই উনি কিছুক্ষণ পরে তাদেরকে বলেন যে এখন তো বিষয়টা খুব কঠিন হয়ে গেছে, কারণ ওই বামন রূপী ওই জিনটা এখন আর তাকে ছাড়তে চাচ্ছে না, এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে, আমার পক্ষে এখন আর ওটাকে ছাড়ানো সম্ভব নয়, সব দায়িত্ব তোমাদের, আমি আর কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না বলে উনি তাদেরকে পাঠিয়ে দেন। এখন রাসেল ভাই ওনার শারীরিক অবস্থা এতটাই খারাপ হতে থাকে যে শেষ পর্যন্ত বাংলাদেশের বহু জায়গায় ওনারা ট্রিটমেন্ট করিয়েছেন, কোথাও লাভ হয়নি, এবং ওনাকে ওনার বোন লন্ডনে থাকতো, লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে রাসেল ভাই যারা ওই সমস্ত মানে ইউরোপ আমেরিকা ওই সমস্ত যারা প্যারাসাইকোলজিস্ট এরকম এই টাইপের তাদের যে বিদ্যা দিয়ে যে কাজগুলো করেন, ওইখানে অনেক ট্রিটমেন্ট তারা করিয়েছে, করানোর পরে ওই আপু আস্তে 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 সুস্থ হয়ে যান। এটা একটা রাসেল ভাই আশার বিষয়, মানে আস্তে আস্তে সুস্থ হয়ে যান, কিন্তু উনি আর কখনোই মানে আগের হাজবেন্ডের কাছে আর ফিরে আসেননি, উনি অন্য জায়গায় ওনার বিবাহ হয়ে গেছে, উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন, কিন্তু কোথায় গিয়ে বা কার কাছ থেকে সুস্থ হয়েছেন বা কোন পদ্ধতিতে হয়েছে এটা আর জানা যায়নি। হয়তো বা কোনো একটা পদ্ধতিতে অবশ্যই হয়েছেন, বা যেটা হোক মানে বহির্বিশ্বে হয়তো বা অনেক ভালো এই টাইপের এক্সপার্ট থাকতে পারে, আপনার কাছে এটা জানা, সেটা আমার কাছে খবর আসেনি। তো আসলে যেই কারণে আমি আসলে ঘটনাটা আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে যে আবেগের কারণে আসলে অনেক কিছু করা যায়, কিন্তু যার উপরে এখানে একটা বিষয় বলে রাখা ভালো রাসেল ভাই, সেটা হচ্ছে যে মানে ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস, যদি একবার কারো উপর প্রয়োগ করা হয় তার মৃত্যুর আগ পর্যন্ত এটার ফল তার বহন করতে হবে, মানে এটা শরীরের উপর এর প্রভাব থাকবেই, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজের ক্ষমতা নেই এটাকে কাটিয়ে ওঠা। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা উনি হচ্ছেন লাশবাহী গাড়ির একজন ড্রাইভার। উনি এই গত সপ্তাহ খানিকের ঘটনাটা, উনি ঢাকা এয়ারপোর্ট কর্মীটোলার একটি হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে যাচ্ছিল ঢাকা কেরানীগঞ্জের মধ্যে। তো পথের মধ্যে সন্ধ্যা হয়ে যায় এবং মাগরিবের আজান চলতে থাকে। তো উনি আমাকে এই ঘটনাটা বলছে যে আমার সাথে ঘটে যাওয়া এইটাই প্রথম, যখন উনি গাড়ি নিয়ে লাশ বাড়ি নিয়ে চলছিল, তো ওনার সাথে কোনো প্যাসেঞ্জার ছিল না, শুধু লাশটাই ছিল, তাকে অ্যাড্রেসটা লিখে দেওয়া হলো যে লাশটা কোথায় আর কি নিয়ে যাওয়া হবে। তো উনি যখন পথ দিয়ে যাচ্ছে, মাগরিব আজান চলতেছিল, ওই সময়তে নাকি তার পেছন থেকে কে যেন বলল ড্রাইভার গাড়ি থামান। তখন উনি খুব ভয় হলো, উনি পিছনে তাকালো, দেখলো যে না কেউ তো নেই। উনি ভাবলো যে গাড়ি যে থামাবো, কে বললো এই কথাটা, কিন্তু আচমকা উনি হঠাৎ থম খেয়ে যান যে গাড়ি নিচ থেকেই, উনি নিজে বন্ধ করেনি, নিচ থেকে গাড়ি আপনি বন্ধ হয়ে গেল। তো উনি অবশেষে চাবিটাও বন্ধ করে বসে রইলেন। তো উনি আমাকে বলতেছেন যে যখন গাড়িটা বন্ধ হয়ে গেছে বা আমিও বন্ধ করে রাখলাম, তো পেছন থেকে কে যেন নামাজ পড়তেছিল, যেভাবে নামাজ পড়া হয় ঠিক আমি এরকম শব্দ শুনতে পাইতেছি, যে সূরা ফাতিহা পড়তেছে, তাকবীরুল্লাহ দিতেছে, পুরো নামাজের মতো আমি পিছন থেকে শব্দ পাই। ঠিক 10টা মিনিট পরে গাড়ি আবার নিজেই এরকম চালু করা হয়, উনি চালু করেন এবং সেই লাশটা উনি দিয়ে দেন। তো ওনার মাথার ভিতরে শুধু ওই কল্পনাটাই যে আমাকে পেছন থেকে কে বললো যে গাড়িটা থামান, এবং আমি যে নামাজ পড়া এই শব্দটা শুনলাম কি ছিল, তো ওটার ভিতরে তার মনের ভিতরে শুধু জাগরণ। তো উনি লাশ গাড়িটা দিয়েছে, উনি গ্যারেজে রেখে তারপরে বাসায় খুব দ্রুত চলে গেল, এবং তার শরীরটা খুব অসুস্থ হয়েছিল। উনি বললো যে আমার ঘাড় ব্যথা চলতেছিল, গরম লাগতেছিল, শীত লাগতেছিল এবং অস্থির লাগতেছিল।
আমার ভালো না লাগাতে আমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বো। তো উনি বললো যে আমি খাওয়া দাওয়া করে আমি তো ফ্লোরে ঘুমাই। তো যখন আমি ফ্লোরে ঘুমালাম রাত 1টার দিকে আমার ঘুম ভেঙে যায়। তো উঠে দেখি যে চারদিকে অন্ধকার, বাতি ঘরে নিবানো। তো ভেতরে ভেতরে ওই কথাটাই আমার শুধু কল্পনা আসে যে আমাকে গাড়ি পেছন থেকে কে বললো যে গাড়ি বন্ধ করো। উনি বললো যে আমি যখন হঠাৎ এই কথা চিন্তা করে আমার খাটের ভেতরের দিকে আমার দৃষ্টি গেল যে খাটের ভেতরের দিকে একটু কফিন, আমি যে লাশ গাড়িতে করে নিয়ে গেলাম সেই বাক্সটাই। তো ওটাও দিকে আমি আতঙ্ক করলাম যে আমার খাটের যে কফিন কেন। উনি বললো যে আমি দ্রুত উঠে বাতিটা জ্বালালাম, পরবর্তীতে দেখি না। তখন আবার আমার মনে ভিতর সন্দেহ লাগলো তাহলে আমার মনে ভুল চলতেছে। তো বললাম যে স্মোক করি, সিগারেট খাই। তখন সেই মতো আমি এই নার্ভাস থেকে বাঁচার জন্য, দুর্বলতা থেকে বাঁচার জন্য আমি একটি সিগারেট ধরাবো বলে আমি মাত্র সিগারেট মুখে নিয়ে ধরাবো, ওই মুহূর্তে আমাকে বলতেছে তুই আর সময় পাইলি না। ওনাকে বলতেছে মাথায় ধাক্কা দিয়ে, বলে আমাকে মাথায় ধাক্কা দিয়ে বলতেছে তুই আর সময় পাইলি না, এখন এটা ইয়া করিস কেন, আর সন্ধ্যার সময় গাড়ি বন্ধ করে দিবি, গাড়ি চালাবি না, মাগরিব আজানের সময় পবিত্রতার সাথে থাকবি। তো ওরা এই কথাগুলো শোনার পরে উনি এখানে অজ্ঞান হয়ে যায়। উনি বললো যে আমি অজ্ঞান হয়ে যাই এবং আমার শরীরের অবস্থা অনেক খুব খারাপ হয়ে যায়। তো ভয় ভীতি, মানে প্রচন্ড ভয় ভীতি, জ্বর টর আসে। পরবর্তীতে যাই হোক উনি বললো আমাকে এই 2-3টা দিন আমাকে এইভাবেই শুধু শব্দগুলো কানে আসলো যে সন্ধ্যার সময় গাড়ি বন্ধ করে দিতে হবে এবং উনি পবিত্রতার সাথে থাকতে হবে, যদি লাশ তুই যে গাড়ি নিয়ে যাস তোকে পবিত্রতার সাথে থাকতে হবে। পরবর্তীতে আমরা এটার সংবাদ নিলাম। তো বললাম যে ভাইজান এরকম জিন তো এটা অবশ্যই যাকে আপনি নিয়ে গেছেন উনি খুব ভালো একজন মানুষ ছিল, সৎ মানুষ ছিল, বিধায় আপনাকে এরকম ভাবে যে একটা লাশবাহী গাড়ি চালান আপনি সবসময় পবিত্রতা অবলম্বন করবেন এবং অবশ্যই ভালোভাবে আপনি চলবেন। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো দিকে আছে, অর্থাৎ ওনার সেন্সে শুধু এটাই আসতো কাজে। ওকে।